আমরা এই ভিডিওর মধ্যে আজকে জানার চেষ্টা করব পরিচালন কার্যাবলী, অর্থায়ন কার্যাবলী এবং বিনিয়োগ কার্যাবলীর মধ্যে যে নগদার্থের আগমন এবং নগদার্থ নির্গমন করছে, মানে কোনটাকে আমরা প্লাস করব কোনটাকে মাইনাস করব। চলুন শুরু করা যাক। পরিচালন কার্যাবলী দুইটা অংশ মাস্ট আসবে, একটা হচ্ছে নিট মুনাফা এবং অবচয়। এই দুইটা অবশ্যই অবশ্যই প্লাস হবে। এছাড়া চলতি সম্পদ চলতি দায়কে কিভাবে চিন্তা করব? সিম্পল বিষয়, সম্পদের সাথে নগদের সম্পর্কটা বিপরীতমুখী। সম্পদের সাথে নগদের সম্পর্কটা কি? বিপরীতমুখী। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায়, সম্পদ যদি বৃদ্ধি পায়, যে কোনো সম্পদ সেই হোক চলতি হোক বৃদ্ধি হয়, তাহলে নগদ মাইনাস হবে। নগদ অবশ্যই কি হবে? মাইনাস হবে। সম্পদ যদি হ্রাস পায় তাহলে হ্রাস হয়, তাহলে নগদ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে কি বললাম? সম্পদ যদি বৃদ্ধি হয় তাহলে নগদ হ্রাস পাবে, আর সম্পদ যদি হ্রাস পায় নগদ বৃদ্ধি পাবে। তাহলে সম্পদের সাথে নগদের সম্পর্কটা ঠিক বিপরীতমুখী। চলুন দুইটা উদাহরণ দিই। প্রথমত ধরেন কোন একটা সেই সম্পদ আপনি কিনলেন, তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পেল, কিন্তু আপনার নগদ টাকা কি হবে? চলে যাবে। অন্যদিকে মনে করেন একটা মজুত পণ্য বৃদ্ধি পাইছে, মজুত পণ্য সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ, এটা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে আপনার অর্থ আটকে গেছে। অথবা দেনাদার বৃদ্ধি পাইছে, তার মানে আপনি ক্যাশ টাকা পান নাই। সেম উদাহরণ, সম্পদ বৃদ্ধি নগদ হ্রাস। আবার নগদ সম্পদ দেনাদার হ্রাস পেয়েছে, অথবা প্রাপ্য হিসাব প্রাপ্য বিল হ্রাস পেয়েছে, তার মানে হচ্ছে ওই সম্পদটা হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে নগদ অর্থে কি হচ্ছে? কনভার্ট হচ্ছে। তাহলে সম্পদ হ্রাস হয় তখনই নগদ প্লাস হয়। তাহলে আমরা এখানে বলতে পারি না যে নগদ অর্থের, খুব ইম্পর্টেন্ট এখানে স্টার্ট মার্ক দেন, চলতি সম্পদ বৃদ্ধি মাইনাস চলতি সম্পদ বৃদ্ধি কি? বহিঃপ্রবাহ মাইনাস। আবার চলতি সম্পদ হ্রাস আন্তঃপ্রবাহ প্লাস। ঠিক আছে? এই ভিডিওটার যে লেখাগুলো আছে অবশ্যই অবশ্যই আপনারা নোট খাতায় লিখবেন, এবং খুব গুরুত্বপূর্ণ। এতটুকু পারলে আমরা নগদ প্রবাহের সামনে যে স্টেপগুলোতে যাব, আপনারা খুব অনায়াসে এই জিনিসটা পারবেন ইনশাআল্লাহ। এবার আসি দায়ের সাথে আসলে সম্পর্কটি। দায়ের সাথে সম্পর্কটা সমমুখী। ধরেন আমি বাকিতে পণ্য ক্রয় করেছি, পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পাওনাদার বৃদ্ধি পাচ্ছে কেন? নিশ্চয়ই আমি ক্যাশ টাকা প্রদান করিনি, তাহলে পাওনাদার বৃদ্ধি মানে হচ্ছে নগদ অর্থ বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতিষ্ঠানে রয়ে গিয়েছে। আবার হচ্ছে আমি একটা লোন নিয়েছি, লোন ঋণপত্র মাধ্যমে আমি একটু লোন নিয়েছি, দায় বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে লোনের ফলে আমার যে ক্যাশ টাকাটা এসেছে নগদ তো বৃদ্ধি পেয়েছে। তাহলে দায়ের সাথে সম্পর্কটা হচ্ছে কি? সমমুখী। তাহলে দায় বৃদ্ধি হলে কি হবে? নগদ প্লাস হবে। নগদ কি হবে? প্লাস হবে। আর দায় হ্রাস হলে নগদ মাইনাস হবে। পাওনাদার হ্রাস পাইছে, কেন পাইছে? আমি নিশ্চয়ই পরিশোধ করে ফেলছি। ঠিক আছে? তো এই জিনিসটা এখানে আছে, চলতি দায়ের বৃদ্ধি আন্তঃপ্রবাহ প্লাস, আর চলতি দায় হ্রাস বহিঃপ্রবাহ মাইনাস। ক্লিয়ার? যদি আমরা সম্পদ দায়ের এই সম্পর্কটুকু বুঝতে পারি, তাহলে পরবর্তী কাজগুলো না আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। যেমন বিনিয়োগ কার্যাবলীতে বলেছে স্থায়ী সম্পত্তি, সেম কনসেপ্ট, সম্পদের কনসেপ্টটাই আসবে। সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি মানে কি? প্লাস করে দেখতেছে আগের তুলনায় এখন বেড়ে গেছে, তাহলে এটা বহিঃপ্রবাহ হবে। আর স্থায়ী সম্পত্তি হ্রাস পেয়েছে, তাহলে এটা কি হবে? আন্তঃপ্রবাহ হবে। নিশ্চিত আমি কোনো সম্পত্তি সেল করে দিয়েছি। অর্থায়ন কার্যাবলী, দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি, এখানে আছে দায়, এবং আরেকটা জিনিস আছে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান করলে তো আমরা বুঝি নগদ অর্থ চলে যাচ্ছে, তাহলে লভ্যাংশ পরিশোধ অবশ্যই বহিঃপ্রবাহ। অন্যদিকে শেয়ার মূলধন বা অধিহার বৃদ্ধি আন্তঃপ্রবাহ, দায় বাড়ছে, আন্তঃদায় বাড়ছে আর কি। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় হ্রাস বা পরিশোধ করছি, টাকা চলে যাচ্ছে। আর দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি হচ্ছে বা গ্রহণ করছি, অর্থ আসছে, প্লাস হচ্ছে। ঠিক আছে? ইনশাআল্লাহ এইটুকু যদি আপনারা বুঝতে পারেন খুব ভালো করে, আপনারা নগদ প্রবাহাবলীর যে কোনো উদ্দীপক থেকে পরিচালনা, অর্থায়ন এবং বিনিয়োগে খুব দুর্দান্ত আনসার করতে পারবেন। আমরা এবার চলে যাই